আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস ফাইনাল ইয়ার থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ ফার্মাকোডাইনামিক্সের ড্রাগ টার্গেটের মধ্যে লাস্ট অফ অল যেটা ক্যারিয়ার বা ট্রান্সপোর্টার, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিভিয়াসলি আমরা আয়ন চ্যানেল, এনজাইম, দ্যাট মিনস অ্যান্ড হচ্ছে আপনার রিসেপ্টর, এইগুলো নিয়ে আলহামদুলিল্লাহ ইন ডিটেলস আলোচনা করেছি। তো এখন হচ্ছে ট্রান্সপোর্টার। ওকে, আচ্ছা, মানে আমরা এখন যে ড্রাগগুলো নিয়ে আলোচনা করব তারা সব একটা ক্যারিয়ার বা ট্রান্সপোর্টারের উপরে বাইন্ড করে তার রোলটা প্লে করবে। বেশ, ট্রান্সপোর্টারের ফিচার কি? ট্রান্সপোর্টারের ফিচার হলো ট্রান্সপোর্টারের জন্যে সাধারণত এটিপি লাগে, এক্সেপশন একটা আছে, 2-3টা আছে। তো কি, যেমন দেখেন, আমি যদি আপনাকে বলি যে আমাদের সবচেয়ে কমন ট্রান্সপোর্টার যেটা, সবচেয়ে কমন ট্রান্সপোর্টার সব সেলে থাকবে, সব সেলে, সেটা হচ্ছে কি সোডিয়াম পটাশিয়াম এটিপি এইচ। হ্যাঁ, নামটা শুনে আসছেন আপনারা ফার্স্ট ইয়ার থেকে। মনে করেন এই হলো সেই ট্রান্সপোর্টার। হ্যাঁ, নাম কি বললাম? সোডিয়াম, দেন হচ্ছে পটাশিয়াম, এবং হচ্ছে তার নামের সাথে আছে এটিপি এইচ, সোডিয়াম পটাশিয়াম এটিপি এইচ। দেখেন নামের সাথে কিন্তু এটিপি এইচ আছে, এবং এই ট্রান্সপোর্টারটা একটা এনজাইমের মতো কাজ করে। কি এনজাইম? এটিপি এইচ। ট্রান্সপোর্টারের একটা পোর্শন বা ট্রান্সপোর্টারের একটা এক্সট্রা একটা ফিচার আছে। ওকে, তো সে যেটা করবে, সে যখন এটিপিকে অ্যাভেলেবল পাবে, এই এটিপিকে সে ভেঙে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট, হ্যাঁ, এই ইনঅর্গানিক ফসফেটটা থেকে সে এনার্জিটা রিসিভ করবে, করে সে ওপেন হবে, তার মধ্যে একটু ট্রান্সফরমেশনাল চেঞ্জ আসবে, ওপেন হবে। ওপেন হয়ে গেলে দেন আমার সেলের কি হবে? সেলের ভেতর থেকে বাহিরে 3টা পটাশিয়াম বের হয়ে যাবে, এবং সেলের বাহির থেকে ভেতরে 2টা পটাশিয়াম এন্টার করবে। দেখেন, তাহলে এই যে সোডিয়াম বের হলো, পটাশিয়াম ঢুকলো, এটার জন্য এই ট্রান্সপোর্টারটার কোনো এনার্জি লাগলো কিনা? ডেফিনেটলি। দেখেন, এটি এটিপি খরচ করেছে সে। ইয়াস, এটাই হচ্ছে আমার ট্রান্সপোর্টার এবং আয়ন চ্যানেলের বেসিক ডিফারেন্স। আয়ন চ্যানেলে সাধারণত এনার্জি লাগে না, ট্রান্সপোর্টারে সাধারণত এনার্জি লাগে। ব্যতিক্রম কি? এমন একটা ট্রান্সপোর্টার বলেন যেটাতে এনার্জি লাগে না, গ্লুকোজ ট্রান্সপোর্টার 4। এই গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 দিয়ে গ্লুকোজ ব্লাড থেকে বা ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে সেলের ভেতরে ঢুকে যায়, কিন্তু এনার্জি লাগে না। ওকে, আচ্ছা, এতটুকু মনে রাখেন, বেশ, আর জটিল করা দরকার নেই, ঠিক আছে? ওকে, এখন চলে আসুন আমরা ড্রাগ টার্গেটটাতে আসি। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিলাম। তাহলে প্রথমে আমরা দেখবো ইনশাল্লাহ কোলিন ক্যারিয়ার। প্রথমে আমরা দেখছি কোলিন ক্যারিয়ার। দেখেন নামের সাথে ক্যারিয়ার বা ট্রান্সপোর্টার, এই যে ক্যারিয়ার বা ট্রান্সপোর্টার থাকবে। এখন এটা আমরা অলরেডি আলোচনা করেছি, এটা হলো একটা নার্ভ এন্ডিং। ওকে, একটা নার্ভ এন্ডিং, একটা এক্সনের টার্মিনাল পোর্শনে আমরা আছি। ওকে, এখন এটা কোন ধরনের নিউরন? কোলিনার্জিক নিউরন। কোন ধরনের নিউরন? কোলিনার্জিক। তাহলে এই নিউরনের যে প্রিসিন্যাপটিক ভেসিকল থাকে, সেখানে কোন নিউরোট্রান্সমিটার জমা থাকবে? ডেফিনেটলি অ্যাসিটাইল কোলিন, যেহেতু কোলিনার্জিক নিউরন। ওকে, এখন আপনারা জানেন, আপনারা অটোনমিক যখন পড়বেন তখন দেখবেন যে আমাদের এই প্রিসিন্যাপটিক ভেসিকল থেকে যখন অ্যাসিটাইল কোলিনটা এখানে আসে, তো ভালো কথা, অ্যাসিটাইল কোলিন আসলো। এই অ্যাসিটাইল কোলিনটা তখন পোস্ট সিন্যাপটিক সেলের উপরে থাকা রিসেপ্টরের উপরে কাজ করবে। কি রিসেপ্টর হবে এটার জন্য? যেহেতু অ্যাসিটাইল কোলিন বলেন, মাস্কারেনিক রিসেপ্টর অথবা নিকোটিনিক রিসেপ্টর, এই দুটোর যে কোনো একটা হবে, ঠিক আছে? আচ্ছা, কাজ করলো। সে কি কন্টিনিউয়াসলি কাজ করবে? না। এই অ্যাসিটাইল কোলিনকে ভেঙে ফেলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিন্যাপটিক ক্লেফট বা এই সিন্যাপটিক স্পেসে এনজাইম দিয়ে রেখেছেন, সেটার নাম হলো অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজটা অ্যাসিটাইল কোলিন আসার সাথে সাথে তাকে ভেঙে ফেলার কাজটা শুরু করে দিবে। ফলে এই অ্যাসিটাইল কোলিন এই জায়গাটাতে, এই সিন্যাপটিক ক্লেফটে আজীবন থাকতে পারবে না, সে কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? এবং এটা খুব ফ্রিকুয়েন্টলি ভাঙে, ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ অ্যাসিটাইল কোলিনকে যখন ব্রেকডাউন করবে, কি কি তৈরি হবে? অ্যাসিটেট এবং হচ্ছে কোলিন। এটা ক্যাটজিংয়ের একটা ফিগার আপনারা বইয়ে পাবেন, অ্যাসিটেট এবং কোলিন। এই অ্যাসিটেটটা আপনার ব্লাডে ডিফিউজ হয়ে চলে যাবে, হ্যাঁ, দেন এক্সক্রিশন হয়ে যায়। কিন্তু এই কোলিনটা আমার জন্য উপকারী। এই কোলিনটাকে যেই নিউরন থেকে অ্যাসিটাইল কোলিন আসলো, সে আবার ওই নিউরনেই ব্যাক করবে, ঠিক আছে? তাহলে এই কোলিনটা ওই নিউরনে যে ব্যাক করবে, তার জন্য একটা কি লাগবে? ডোর লাগবে, একটা দরজা লাগবে। ওই দরজাটার নাম কি? কোলিন ক্যারিয়ার। কোলিন ক্যারিয়ার, দেখেন এই যে এখানে একটা কোলিন ক্যারিয়ার আছে। আচ্ছা, তাহলে এই কোলিন ক্যারিয়ারটা দিয়েই আমার এই কোলিনটা আবার পুনরায় নিউরনে ঢুকবে। ঢুকে তার কাজটা কি আসলে? হ্যাঁ, সে সেখানে ঢুকে আবার
অ্যাসিটাইল কোয়ের সাথে বাইন্ড করে পুনরায় অ্যাসিটাইল কোলিন সিনথেসিস করছে। দেখেন এই যে সিনথেসিস করলো, ঠিক আছে। এই অ্যাসিটাইল কোলিনটা দেন আমার সিনাপটিক ভেসিকলে ঢুকে জমা থাকবে, দেন আবার যখন অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে সে আবার রিলিজ হবে। তাহলে দেখেন তো আপনি এই যে এখানে অ্যাসিটাইল কোলিন তৈরির পেছনে কার অনেক বড় একটা রোল আছে, কোলিন। এই কোলিনটা নিউরনে ঢুকতে হবে না, তাহলে নাহলে সিনথেসিস কিভাবে হবে? গ্যাস ঢোকার জন্য দরজা কি? কোলিন ক্যারিয়ার। এই যে কোলিন ক্যারিয়ার, এখন আপনি লক্ষ্য করুন আমি যদি সামহাও এই কোলিন ক্যারিয়ারকে ব্লক করে দিতে পারি তাহলে কোলিনটাকে এখানে ঢুকতে পারবে? পারবে না। তাহলে যদি কোলিন এখানে ঢুকতে না পারে তাহলে এখানে কোলিনের কনসেন্ট্রেশন কমে যাবে না নিউরনের ভেতরে, তাহলে অ্যাসিটাইল কোলিন সিনথেসিস কমে যাবে না, তাহলে সিনাপটিক ভেসিকলে অ্যাসিটাইল কোলিনের স্টোরেজ কমে যাবে না, তাহলে সাবসিকুয়েন্ট অ্যাকশন পটেনশিয়াল যখন সৃষ্টি হবে অ্যাসিটাইল কোলিন কি বেশি বেশি রিলিজ হবে না কম কম? ডেফিনেটলি কম কম রিলিজ হবে, কারণ স্টোরেজ কমিয়ে ফেলেছি আমি। কিভাবে? ইনডাইরেক্টলি কোলিন ক্যারিয়ার বা এই দরজাটাকে ব্লক করে দিই। ইয়াস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এমন ড্রাগ কি? ড্রাগটা হচ্ছে হেমিকোলিনিয়াম। তাহলে আমি যদি আপনাকে বলি যে এই হেমিকোলিনিয়ামটা সিনাপটিক ক্লেফটে বা সিনাপটিক স্পেসে অ্যাসিটাইল কোলিন কনসেন্ট্রেশনকে কমাবে নাকি বাড়াবে? একটু মনে মনে চিন্তা করুন তো। ডেফিনেটলি কমাবে। কেন? কারণ হচ্ছে এই কোলিনকে যদি আমি ব্লক করে দিই, কোলিন ক্যারিয়ারকে যদি ব্লক করে দিই তাহলে কোলিন ঢুকতে পারবে না, অ্যাসিটাইল কোলিন সিনথেসিস কমে যাবে, ফলে ফার্দার অ্যাকশন পটেনশিয়ালের সময় এখানে অ্যাসিটাইল কোলিন কম কম রিলিজ হবে, ফলে সিনাপটিক স্পেসে আমার অ্যাসিটাইল কোলিনের কনসেন্ট্রেশনটা কমে যাবে। দ্যাট মিনস আমরা বলতে পারি না যে এই হেমিকোলিনিয়াম ড্রাগটা কোলিন ক্যারিয়ারকে ব্লক করার মাধ্যমে সিনাপটিক স্পেসে অ্যাসিটাইল কোলিন কনসেন্ট্রেশন কমিয়ে দেয়। ইয়েস, এটাই হলো এই ড্রাগের রোল। কিন্তু কিভাবে করে ফার্মাকোডাইনামিক্সটা আমরা আপনাকে এক্সপ্লেন করলাম। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমরা নর এপিনেফ্রিন আপটেক 1 ব্লকার, এগুলো সব ব্লকার। নর এপিনেফ্রিন আপটেক 1 ব্লকার এখন ইয়াং জেনারেশনে সবচেয়ে বেশি ইউজ হয় এটা। ঠিক আছে, দেখেন ডিপ্রেশনে নেই এমন কেউ নেই, আমরা পৃথিবীটাই হলো ডিপ্রেশনের জায়গা। যে ডিপ্রেশনটাকে কিক করতে পারবে সে উইনার, আর যে ডিপ্রেশনের নিচে পড়ে যাবে সে হচ্ছে লুজার। ওকে, তো আমরা চেষ্টা করব নরএপিনেফ্রিন আপটেক 1 ব্লকার ছাড়াই ডিপ্রেশন ফুটবলকে কিক করার। কেন আমার এই নরএপিনেফ্রিন আপটেক 1 দরকার? ঠিক আছে, রিমেম্বার ইট। আপনার জগতে আপনিই সেরা ইনশাল্লাহ। ওকে, তাহলে এখন দেখেন আমরা দেখি এই ড্রাগটার কাজ কি। আপনি নামটা শুনে বুঝতে পারছেন যে নরএপিনেফ্রিন, দ্যাট মিনস কোলিনার্জিক নিউরনের কাজ নাই। আমাকে এখন কোন নিউরনের কাছে যেতে হবে? ইয়েস, অ্যাড্রিনার্জিক নিউরনের কাছে যেতে হবে। তো চলে যাই অ্যাড্রিনার্জিক নিউরনের কী অবস্থা একটু দেখে আসি, চলুন। এই যে চলে আসলাম অ্যাড্রিনার্জিক নিউরন। তাহলে অ্যাড্রিনার্জিক নিউরনের সিনাপটিক ভেসিকলের ভেতরে কি থাকবে? নরএপিনেফ্রিন। দেখেন নরএপিনেফ্রিন, আচ্ছা ভালো কথা। এখন আমরা দেখব যে এই নরএপিনেফ্রিনটা যখন অ্যাকশন পটেনশিয়ালের কারণে রিলিজ হবে, কোথায় রিলিজ হবে? সিনাপটিক স্পেসে বা সিনাপটিক ক্লেফটে রিলিজ হবে। এই যে রিলিজ হলো, দেন এই নরএপিনেফ্রিন কাজ করে কোথায়? পোস্ট সিনাপটিক সেলের রিসেপ্টরে। তার জন্য কি রিসেপ্টর? নরএপিনেফ্রিন অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। অ্যাড্রেনার্জিক দ্যাট মিনস কি? হয় আলফা হবে, না হলে বিটা হবে, এগুলোই তো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন নরএপিনেফ্রিন এখানে রিলিজ হলো, দেন তারপর কী হবে? সে কি কন্টিনিউয়াস এখানে প্রেজেন্ট থাকবে? না, পৃথিবীতে কোনো জিনিসই দীর্ঘস্থায়ী নয়, একই জিনিস এখানেও। দেখেন অ্যাসিটাইল কোলিনকে যেভাবে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ছিল এখানে ভেঙে ফেলেছে, কিন্তু নরএপিনেফ্রিনকে এভাবে র্যাপিডলি মেটাবোলাইজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এনজাইম এই সিনাপটিক স্পেসে দেননি। কিন্তু এখানে একটা এনজাইম আছে, সে হচ্ছে কোথায় থাকে? সে হচ্ছে পোস্ট সিনাপটিক সেলে। পোস্ট সিনাপটিক সেলে একটা এনজাইম লাগানো থাকে। এই এনজাইমটার নাম কি? ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ। ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ। ওকে, এই এনজাইমটা পোস্ট সিনাপটিক সেলগুলোতে অ্যাটাচড অবস্থা থাকে, কিন্তু অ্যাসিটাইল কোলিন এস্টারেজ কিন্তু এখানে ফ্রি অবস্থা ছিল। ফলে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ অ্যাসিটাইল কোলিনকে যেরকম র্যাপিড মেটাবোলাইজ করে ফেলতো, কিন্তু এখানে এই সিওএমটিটা নরএপিনেফ্রিনকে ওরকম র্যাপিড মেটাবলিজম করতে পারবে না। ফলে এই নরএপিনেফ্রিনটা এখানে রিলিজ হলো, মনে করেন এই মাত্র রিলিজ হলো, তাহলে তার অলমোস্ট 30%কে আমার এই ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ মেটাবলিজম করে ফেলবে, মানে ডিগ্রেড করে ফেলবে, হ্যাঁ ইনঅ্যাক্টিভ করে ফেলবে। তো ইনঅ্যাক্টিভ হওয়ার পর ওদের কী হবে? ওরা ওই যে ব্লাডে চলে যাবে, সিনাপটিক স্পেস থেকে ব্লাডে রিঅ্যাবজর্ব হয়ে যাবে,
আচ্ছা, তো বাকি 70% নরএপিনেফ্রিন কী হবে? ওরা কি এখানে থেকেই যাবে? তাহলে তো কন্টিনিউয়াসলি হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে পেশেন্টটা, মানে বা পার্সেন্টটা। তাহলে এই 70% নরএপিনেফ্রিন নর্মালি আবার পুনরায় যেই নিউরন থেকে এসেছে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে, ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। কিভাবে? তার জন্য একটা কি লাগবে? ডোর লাগবে, দরজা লাগবে। দরজাটার নাম কি? নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার। ওকে। আর অ্যাসিটাইলকোলিনের জন্য কি লেগেছিল? ওই যে ভেঙে কোলিন হলো, কোলিন ক্যারিয়ার। এখানে হচ্ছে নরএপিনেফ্রিন ডিরেক্ট নরএপিনেফ্রিন অবস্থাতে ফিরে যাচ্ছে। দেখেন, নরএপিনেফ্রিন অবস্থাতেই ফিরে যাচ্ছে। কি দরজা? নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার। আচ্ছা, তো ফিরে গেল, ভালো কথা, নরএপিনেফ্রিন এখানে ঢুকলো। তাহলে ও কি সবসময় এরকম বেঁচে থাকবে? ওকে কি মারার জন্য কেউই নেই? না, ইয়াস। ও যখন এখানে ঢুকবে, ঢুকার সাথে সাথে সমস্যাটা শুরু হবে। কেন? দেখেন, একটু লক্ষ্য করুন চিত্রটা। এটা কি? মাইটোকন্ড্রিয়া। এখানে কালো কালো কিছু ডট দেখতে পাচ্ছেন? এটা ক্যাটজাঙ্গের ফিগার, আমি একটু মডিফাই করেছি। আচ্ছা, এখানে একটা এনজাইম থাকে মাও, হ্যাঁ, এটা হচ্ছে মনো অ্যামাইনো অক্সিডেজ। ইয়াস, এই এনজাইমটা মনো অ্যামাইনো অক্সিডেজটা কিন্তু কি করে? আপনার নরএপিনেফ্রিনকে ভেঙে ফেলে। তাহলে মনে করেন এই মাত্র নরএপিনেফ্রিন বহু কষ্টে নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার দিয়ে ভিতরে ঢুকলে কিন্তু এই নরএপিনেফ্রিনগুলোর কিছু পোর্শনকে, সব না, কয়েক পার্সেন্ট নরএপিনেফ্রিনকে, ধরুন আমি বললাম আপনাকে যে 70টা নরএপিনেফ্রিন এখানে ঢুকলো, 10টা নরএপিনেফ্রিনকে এই মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে অ্যাটাচ থাকা মনোঅ্যামাইনো অক্সিডেজ ইনঅ্যাক্টিভ করে ফেললো, নষ্ট করে ফেললো। তাহলে আর কয়টা অ্যালাইভ আছে? 60। এই 60টা নরএপিনেফ্রিন তখন সিনাপটিক ভেসিকলে ঢুকে যাবে। কোন ট্রান্সপোর্টার দিয়ে? দেখেন, সিনাপটিক ভেসিকলে ঢুকতে একটা দরজা লাগবে, সেটা হলো ভিএমএটি, ভেসিকুলার মেমব্রেন অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টার। এটা দিয়ে সেই এখানে ঢুকবে। তাহলে সিনাপটিক ভেসিকলে এখন নরএপিনেফ্রিন চলে আসলো, জমা থাকলো, আবার জমা হচ্ছে, দেখেন জমা হচ্ছে। আবার এদিকে এই নিউরনটা নিজে নিজেই কিছু নরএপিনেফ্রিন সিনথেসাইজ করছে টাইরোসিন থেকে। এটা এখানে বললে জটিল হয়ে যাবে, অটোনমিকে বলবেন। তাহলে নিউরন নিজে থেকে কিছু নরএপিনেফ্রিন তৈরি করছে, আবার রিআপটেক 1 হয়ে সিনাপটিক স্পেস থেকেও কিছু নরএপিনেফ্রিন ফিরে আসছে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে এটা আবার যখন অ্যাকশন পটেনশিয়াল এখানে তৈরি হবে, দেন সে আবার কী হবে? এখানে রিলিজ হবে। ওকে। আচ্ছা, এখন দেখেন তো, আমি যদি কোনোভাবে এই নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার এই দরজাটাকে ব্লক করে দিই, তাহলে নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টারটা কি? কোনো আয়ন চ্যানেল? কি কোনো রিসেপ্টর? কি কোনো এনজাইম? না, এটা হচ্ছে একটা ট্রান্সপোর্টার বা ক্যারিয়ার। কারণ এখানে নরএপিনেফ্রিনটা ঢুকতে এনার্জি লাগে, নরএপিনেফ্রিন ঢুকতে এনার্জি লাগে। ওই যে আমি প্রথমে বলে আসলাম, ট্রান্সপোর্টারের সাথে আয়ন চ্যানেলের ডিফারেন্স হচ্ছে ট্রান্সপোর্টারে এনার্জি লাগে, আয়ন চ্যানেলে এনার্জি লাগে না ইউজুয়ালি। ওকে, ব্যতিক্রম কয়েকটা আছে, সেটাও বললাম। আচ্ছা, এখন আমি যদি নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টারকে ব্লক করি, তাহলে নরএপিনেফ্রিন এখানে রিলিজ হওয়ার পরে ওই যে 70% নরএপিনেফ্রিন রিআপটেক 1 হয়ে ফিরে যেত, তারা কি ফিরে যেতে পারবে? পারবে না, পারবে না। তাহলে যদি না পারে, তাহলে নরএপিনেফ্রিন সবগুলো এখন এই সিনাপটিক স্পেসে থেকে যাচ্ছে না? ইয়াস। এখন আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, বলেন তো, তাহলে আমরা যদি নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টারটাকে কোনো ড্রাগ দিয়ে ব্লক করে দিই, তাহলে সিনাপটিক স্পেসে নরএপিনেফ্রিন কনসেন্ট্রেশনটা কি বাড়বে নাকি কমবে? ডেফিনেটলি বাড়বে, কারণ নরএপিনেফ্রিন তো সিনাপটিক স্পেসে মেটাবলিজম হচ্ছে না, খুবই অল্প পরিমাণে মেটাবলিজম হচ্ছে ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ দিয়ে। ম্যাক্সিমামই এখানে একেবারে ইনট্যাক্ট নরএপিনেফ্রিন অবস্থা থেকে যাচ্ছে। তাহলে নরএপিনেফ্রিনটা যদি ভিতরে 70% নরএপিনেফ্রিন যদি ভিতরে রিআপটেকই না হতে পারে, সব নরএপিনেফ্রিন তো সিনাপটিক স্পেসে থেকে যাচ্ছে, ফলে তাদের কনসেন্ট্রেশনও বেড়ে যাচ্ছে, ফলে তারা পোস্ট সিনাপটিক রিসেপ্টরে বেশি বেশি কাজ করবে, ফলে ওই পার্সনটা কি থাকবে? তত বেশি অ্যাক্টিভ থাকবে। কারণ নরএপিনেফ্রিন হচ্ছে কি একটা, কি বলেন, এক্সাইটেটেড নিউরোট্রান্সমিটার। ঠিক আছে? এই বিষয়টা একটু কমপ্লেক্স, একটু আমি বোঝানোর চেষ্টা করি। দেখেন, আমি আবার একটু পেছনে আসি। অ্যাসিটাইল কোলিনের ক্ষেত্রে কি হয়েছে? কোলিন ক্যারিয়ারকে যখন আমি ব্লক করে দিয়েছিলাম, কোলিন ক্যারিয়ারকে ব্লক করলে কোলিনটা কি হচ্ছে? ঢুকতে পারছে না, কোলিনটা ঢুকতে পারছে না। তো কোলিন যদি নিউরনে আবার ঢুকতে না পারে, কারণ দরজাটা তো ব্লক, ফলে সব কোলিন এখানে থেকে যাবে না। এখন আপনি বলবেন তাহলে এখানে তো কোলিন কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, কিন্তু মজার বিষয়, কোলিনের তো কোনো ফাংশন নেই, ফাংশনটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। কোলিন এখানে থাকুক বাড়ুক আমার কিছুই আসে না, কারণ কোলিন তো কোনো রিসেপ্টরে কাজ করবে না, কোলিনের কোনো ফাংশন নাই। দ্যাটস ওয়াই আমি কোলিন ক্যারিয়ারকে ব্লক করলে আলটিমেটলি অ্যাসিটাইল কোলিন কনসেন্ট্রেশন কমে যাচ্ছিল এখানে। কিন্তু নরএপিনেফ্রিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে নরএপিনেফ্রিনটা তো ভাঙছে না, সে নরএপিনেফ্রিন অবস্থাতে থেকে যাচ্ছে, ফলে নরএপিনেফ্রিনের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাচ্ছে না সিনাপটিক স্পেসে, যদি আমি এই ট্রান্সপোর্টারটা ব্লক করে দিই। ইয়াস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে এই নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টারটাকে ব্লক করার জন্য আমাদের কী ড্রাগ লাগবে?
সেটা হচ্ছে সবচেয়ে কমন আমরা যেটা ক্লিনিক্যালি ইউজ করি, কোকিন তো এটা তো ক্লিনিক্যালি ইউজ হয় না, আগে হতো একটা সময়, এখন আমরা ইউজ করি অ্যান্টিডিপ্রেশন। সবাই শুনবেন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন, যেমন ওই যে আমাদের এটাকে কি বলে, দাঁড়ান আমি নামটা আপনাকে দেখাচ্ছি, এই যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন, হ্যাঁ এই ড্রাগগুলো আমরা এখানে ইউজ করি। এই ড্রাগটা তাহলে দেখেন ডিপ্রেসড পেশেন্টদের আমরা যদি নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টারটা ব্লক করে দিই, তাহলে তার ব্রেইনের সব সিন্যাপটিক স্পেসে কিসের কনসেন্ট্রেশন আমি বাড়িয়ে দিলাম, নরএপিনেফ্রিন, সেরোটোনিন, এগুলোর কনসেন্ট্রেশন যদি বাড়িয়ে দিই, এগুলো হলো কি ধরনের নিউরোট্রান্সমিটার, এক্সাইটোটরি, ফলে তার ব্রেইন এখন এক্সাইটমেন্টে থাকবে। ওকে, তার ডিপ্রেশনটা একটু আমরা রিলিফ দিতে পারবো, হ্যাঁ সে একটু কাজের উদ্যমতা ফিরে পাবে। ঠিক আছে, তাহলে দেখেন আমার এই ড্রাগটা কাজ করছে একটা ট্রান্সপোর্টার, কি ট্রান্সপোর্টার, নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার। আমার এই ড্রাগটা হেমিকোলিনিয়াম কাজ করছে একটা ট্রান্সপোর্টার, কি ট্রান্সপোর্টার, কোলিন ক্যারিয়ার ট্রান্সপোর্টার। ঠিক আছে, ওকে আরেকটা দেখাই আমি, হ্যাঁ আরেকটা দেখাই। দেখেন আমার এই লেকচারগুলো হচ্ছে একটু ডিটেলস, কারণ হচ্ছে জাস্ট আপনার কনসেপশন ক্লিয়ারের জন্য। ঠিক আছে, কনসেপশন ক্লিয়ারের জন্য। ওকে, সো একটু ধৈর্য ধরে থাকুন। দেখেন এই যে আমরা এখন কোথায় আছি, আমরা কিডনিতে। কিডনির কার কাছে আসলাম, নেফ্রনে। নেফ্রনের কার কাছে আসলাম, ইয়াস থিক অ্যাসেন্ডিং লুম। দেখেন এটা ক্যাডজেনকের ফিগার, থিক অ্যাসেন্ডিং লিম্ব। থিক অ্যাসেন্ডিং লিম্বে একটা ট্রান্সপোর্টার থাকে, আপনারা ফার্স্ট ইয়ারে পড়ে আসছেন, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্টার। দেখেন নামের সাথে পরিচয়, কো ট্রান্সপোর্টার, এবং এটার জন্য কিন্তু কী লাগে, তাহলে এনার্জি লাগবে। ওকে ব্যাস, এখন আমার ড্রাগটা কি, ড্রাগটা হচ্ছে ফুরোসেমাইড। তাহলে দেখেন ফুরোসেমাইড একটা ডায়ুরেটিক্স, এই ডায়ুরেটিক্স ড্রাগটা কাকে ব্লক করছে, এই ট্রান্সপোর্টারটাকে, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্টারটাকে ব্লক করে দিচ্ছে। তাহলে ব্লক করে দিলে এই যে লুমেন, দেখেন এটা কিন্তু কি রেনাল টিউবিউলসের লুমেন, তাহলে এই লুমেন দিয়ে এখন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলা কি আমার টিউবিউলার সেলের ভেতরে রিঅ্যাবজর্ব হতে পারবে না, কারণ পথটা দেখেন ব্লক করে দিছি আমি। তাহলে ব্লক করে দিলে সোডিয়াম যদি আপনার এই সেলে ঢুকতে না পারে, আলটিমেটলি সোডিয়ামটা ব্লাডে যেতে পারবে না, আলটিমেটলি আপনার ব্লাডে সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যাবে। সোডিয়াম কনসেন্ট্রেশন কমলে ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন কমলে আপনার ফ্লুইড ভলিউম কমে যাবে, ফ্লুইড ভলিউম কমলে আপনার প্রিলোড কমে যাবে, প্রিলোড কমলে আপনার আফটার লোডও কমে যাবে আলটিমেটলি। ফলে আপনার কী হবে, প্রেশার কমাই ফেলতে পারবো আমরা, প্রেশার কমাই ফেলতে পারবো। ঠিক আছে, কারণ কি, যদি প্রিলোড কমে যায় তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে গেলে আপনার ব্লাড প্রেশার কমে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বিষয়টা মেনটেন করতে পারি। ওকে, তাহলে আরেকটা দেখেন ডায়ুরেটিক্স, থায়াজাইড ডায়ুরেটিক্স, এটা প্রেশারে বেশি ইউজ করা হয়, এটা হচ্ছে অ্যাকিউট কেসে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা পরে জানবেন ইনশাল্লাহ। থায়াজাইড ডায়ুরেটিক্সটা কী করে, ও কিন্তু থিক অ্যাসেন্ডিং লিম্বে না, ওর সাইট অফ অ্যাকশন হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস। ওকে, এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসে সে কী হবে বলেন, ওখানে একটা ট্রান্সপোর্টার থাকে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার। এই সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারটা দিয়ে কি হয়, আপনার টিউবিউলার লুমেন থেকে সোডিয়াম এবং ক্লোরাইডটা রিঅ্যাবজর্ব হয়ে টিউবিউলার সেলে ঢুকে টিউবিউলার সেল থেকে ব্লাডে যাবে। এখন আমি যদি এটাকে ব্লক করে দিতে পারি, তাহলে কী দিয়ে ব্লক করব, থায়াজাইড ড্রাগস দিয়ে। ফলে আপনার লুমেন থেকে, মানে যেখানে টিউবিউলার লুমেনে যেখানে ইউরিন ফর্ম হচ্ছে, সেখান থেকে সোডিয়ামটা আর ব্লাডে যেতে পারছে না, সবগুলো ইউরিন দিয়ে এক্সক্রিশন হয়ে যাচ্ছে। একইভাবে যেটা হয়েছিল কার ক্ষেত্রে, ফুরোসেমাইডের ক্ষেত্রে হয়েছিল, ইউরিন দিয়ে চলে যাচ্ছে সোডিয়াম সব, ফলে আপনার ব্লাডে সোডিয়াম কমে যাবে। তারপরে একই কথা, ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে, ফ্লুইড ভলিউম কমে যাবে, ভেনাস রিটার্ন কমে যাবে, তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, ফলে ব্লাড প্রেশার কমে যাবে। আচ্ছা, তাহলে আপনি বলেন তো থায়াজাইড ডায়ুরেটিক্সটা কি সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা কমানোর মাধ্যমে ব্লাড প্রেশার কমায়, তাই না? প্রথম দিকে সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমানোর মাধ্যমে ফ্লুইড ভলিউম কমিয়ে ব্লাড প্রেশারটাকে কমাবে, কিন্তু এটা কিন্তু 4 থেকে 6 সপ্তাহ পরে আর থাকবে না, তখন আপনার বডি তাকে আবার এই থায়াজাইডের কাজটাকে করতে দেয় না, এটাকে বলে ডায়ুরেটিক্স ব্রেকিং। তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, থায়াজাইডটা তাহলে কীভাবে ব্লাড প্রেশার মেনটেন করে, অন্য কোনো ওয়ে আছে কি? ইয়াস, ডেফিনেটলি এখানে অন্য কোনো ওয়ে আছে, এবং এটা ভাইবার জন্য একটি ইম্পর্টেন্ট। এটা আসলে ফার্মাকোডাইনামিক্সে পড়া না, এটা আপনাদের জন্য থাকলো, আপনারা যখন ডায়ুরেটিক্স পড়বেন কেউ একজন আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখেন এখানে আমার ড্রাগ ফুরোসেমাইড এবং থায়াজাইড কিসের উপরে কাজ করছে, কোনো আয়ন চ্যানেল, কোনো রিসেপ্টর, কোনো এনজাইম, নাকি কোনো একটা ক্যারিয়ার বা ট্রান্সপোর্টার, এই যে ক্যারিয়ার বা ট্রান্সপোর্টার। এই কারণে আমার ড্রাগ টার্গেট এখানে ক্যারিয়ার বা ট্রান্সপোর্টার। এই ড্রাগটার আলটিমেটলি রোল কি, ফার্মাকোলজিক্যাল রোল কি, ডায়ুরেসিস, ইউরিনের পরিমাণ বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার কমিয়ে দেয়।
এটা হচ্ছে তার রোল, কিন্তু তার ডায়নামিক্স কীভাবে কাজ করছে সেলুলার লেভেল থেকে আমরা আপনাকে এক্সপ্লেন করলাম। ঠিক আছে, ওকে। সো আরেকটা হচ্ছে ডিগক্সিনটা আমি এখানে বলবো না, এটা হচ্ছে সিভিএস নিয়ে যদি ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা সেখানে ইন ডিটেলস এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে এবার আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেই ইনশাল্লাহ, এটা দিয়ে শেষ করে ফেলবো এই ড্রাগ টার্গেটটা। সেটা হলো দেখেন বাংলাদেশে সবচেয়ে কমন যে ওষুধটা, সবচেয়ে কমন যে মেডিসিনটা, যেটা অলমোস্ট সবাই আমরা খাই, সেটা হলো যে কি পিপিআই ড্রাগস। ওকে, প্রোটন পাম্প ইনহিবিটরস। আচ্ছা, নামের সাথে পরিচয়, প্রোটন পাম্প এটা আসলে একটা ট্রান্সপোর্টার। দেখেন আমি এই যে একটা স্টোমাকের ভেতরে চলে আসলাম, স্টোমাকের যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের একটা ইম্পর্টেন্ট সেল হচ্ছে প্যারাইটাল সেল। ওকে, এই যে প্যারাইটাল সেলটা দেখেন, আমি আরেকটু সেলের ভেতরে যাই। প্যারাইটাল সেলের ভেতরে এই যে এখানে একটা পাম্প দেখতে পাচ্ছেন, ও হলো হাইড্রোজেন পটাশিয়াম, দেখেন ATPase, দ্যাট মিনস এই পাম্পটা কাজ করবে একটা এটিপিকে ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট, এবং ওই ইনঅর্গানিক বা ফ্রি ফসফেট থেকে সে এনার্জি নেবে। দ্যাট মিনস এই পাম্পটা কাজ করার জন্য এনার্জি লাগে, এই কারণে এটা একটা ট্রান্সপোর্টার। এখন আমার দরকারটা কি দেখেন, এই ট্রান্সপোর্টারটার আসলে কাজ কি দেখি। ট্রান্সপোর্টারটার কাজ হচ্ছে কি, যে সে এই ট্রান্সপোর্টারটা দিয়ে কি হয়, আমার প্যারাইটাল সেলের ভেতর থেকে H+ গ্যাস্ট্রিক লুমেনে আসে এবং পটাশিয়ামটা প্যারাইটাল সেলের ভিতরে ঢুকে। তাহলে আমি যদি সামহাও এই ট্রান্সপোর্টারটাকে ব্লক করে দিই, তাহলে প্যারাইটাল সেল থেকে H+ সিক্রেশন ইনটু গ্যাস্ট্রিক লুমেন কী হবে, কমে যাবে, কারণ এই দরজাটা আমি অফ করে দিয়েছি একটা ড্রাগ দিয়ে। ঠিক আছে, তাহলে H+ যদি কমে যায়, HCl আলটিমেটলি কমছে, অ্যাসিডিটি কমছে, আমার ফলে যে বার্নিং সেন্সেশন ডিসপেপসিয়া আমরা যেটাকে বলি সেটা কমে যাচ্ছে। তাহলে আমার এখানে ড্রাগটার রোল কি, আমার ড্রাগটার ফাইনাল আউটকাম কি, ডিসপেপসিয়ার ট্রিটমেন্ট করা। কিন্তু কিভাবে কাজ করছে, প্যারাইটাল সেলের উপরে। কোন ড্রাগ টার্গেটে কাজ করছে, একটা ট্রান্সপোর্টারের উপরে, একটা ক্যারিয়ারের উপরে, একটা পাম্পের উপরে, নট on any receptor, not on any ion channel, not on any enzyme. ওকে, এই কারণে এখানে ড্রাগ টার্গেটটা একটা ট্রান্সপোর্টার। ঠিক আছে, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের কনসেপশনটা একেবারে ক্লিয়ার। আমি 3টে এক্সাম্পল দিয়ে ইন ডিটেলস আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করলাম। এবার আমি চলে আসি আমাদের ড্রাগ টার্গেট আলহামদুলিল্লাহ শেষ। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টসে আমাকে ইনফর্ম করুন, আমি নেক্সট লেকচারটা শুরু করার আগে সেটা নিয়ে একটু কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর আমি চলে আসি অ্যাফিনিটিতে। দেখেন এই অ্যাফিনিটি এবং এফিকেসি এটা আপনারা অলরেডি জানেন সবাই, কিন্তু এখানে ছোট্ট একটা মিসকনসেপশন আমাদের থাকে, একটা ছোট জায়গায় আমাদের কনফিউশন তৈরি হয়, আমি সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। অ্যাফিনিটি বিষয়টা কি, দেখেন অ্যাফিনিটি বিষয়টা আসলে কি, দেখেন এটা বলার আগে আমি একটু আপনাকে বলি। রিসেপ্টর, মনে করেন এটা একটা রিসেপ্টর। ওকে, আচ্ছা, এখন এখানে আরেকটা রিসেপ্টর রাখলাম, দুটো রিসেপ্টরের শেপ আলাদা। আচ্ছা, এখন এখানে আমি একটা লাইগেন্ড রাখলাম। ওকে, আচ্ছা, এখন আপনারা বললো লাইগেন্ড কি, আমাকে একজন কোয়েশ্চেন করেছিলেন আমি যখন এটা লাইভ সেশন নিয়েছিলাম সেখানে, যে লাইগেন্ড মানে কি আসলে। ইয়াস, ভেরি নাইস কোয়েশ্চেন। লাইগেন্ড মানে হলো, দেখেন লাইগেন্ড যে কোনো জিনিসই লাইগেন্ড হতে পারে। লাইগেন্ড মানে হলো যে কোনো একটা ড্রাগ টার্গেটের সাথে বাইন্ড করে সেই লাইগেন্ড। লাইগেন্ডটা অ্যাগনিস্ট হতে পারে, লাইগেন্ডটা অ্যান্টাগনিস্ট হতে পারে, লাইগেন্ডটা রিভার্স অ্যাগনিস্ট হতে পারে বা ইনভার্স অ্যাগনিস্ট হতে পারে, লাইগেন্ডটা পার্শিয়াল অ্যাগনিস্ট হতে পারে। তাহলে লাইগেন্ডটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু লাইগেন্ড হওয়ার শর্ত কি, লাইগেন্ডটাকে যে কোনো একটা ড্রাগ টার্গেটে বসতে হবে। এই যে 4টা ড্রাগ টার্গেট আমরা কথা বললাম, এই 4টার যে কোনো একটার সাথে যেই বাইন্ড করবে সেই লাইগেন্ড, ব্যাস। তাহলে এই যে লাইগেন্ডের একটা ড্রাগ টার্গেটের সাথে বাইন্ড করার এই যে একটা ফ্যাসিনিটি, এই যে একটা এফেকশন, এটাকে আমরা বলি অ্যাফিনিটি। বসতে পারলেই হবে। তাহলে দেখেন এই লাইগেন্ডটা কোন রিসেপ্টরে বসবে আপনি বলেন তো, এখানে নাকি এখানে? ডেফিনেটলি এখানে, কারণ এটাকে আমরা বলি কি কেমো রেকগনিশন প্রপার্টি, ফার্স্ট লেকচারে বলেছি। কারণ কি একটা লাইগেন্ড বসবে ওটার সাথে যার সাথে তার সাইজ, শেপ, চার্জ ব্যালেন্স হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি না যে এ লাইগেন্ডটা অ্যাফিনিটি আছে এ রিসেপ্টরের প্রতি, এটাকে যদি আমি বি রিসেপ্টর নাম দিই তাহলে আমরা কি বলবো, যে এ নামক লাইগেন্ডটার অ্যাফিনিটি এ রিসেপ্টরের প্রতি আছে, বি রিসেপ্টরের প্রতি কোনো অ্যাফিনিটি নাই, মানে সে সেখানে বসতে চাচ্ছে না, তার ডিজায়ার নাই, তার অ্যাফেকশনই নাই বি এর প্রতি। ফলে এটাই হচ্ছে
আমার অ্যাফিনিটি, বসার যে টেন্ডেন্সিটা শেষ। তাহলে টেন্ডেন্সি অফ এ ড্রাগ টু বাইন্ড উইথ রিসেপ্টর, আমরা এটাকে রিসেপ্টর না বলে ড্রাগ টার্গেট বলেন, কারণ ড্রাগ টার্গেটের মধ্যে রিসেপ্টর হতে পারে, আয়ন চ্যানেল হতে পারে, চারটা যে কোনো একটা হতে পারে। ওকে, আমরা এটাকে ড্রাগ টার্গেট বলবো। আচ্ছা, দেন আমরা চলে আসি পটেন্সি। দেখেন অ্যাফিনিটিটা বোঝা গেল কিনা, আশা করি বোঝা গেল। ওকে, এবার আসি পটেন্সি। পটেন্সির একটা একেবারে জমজ টুইন, ওরা দুজন সবসময় একসাথে, আলাদা পড়তে পারবেন না। পটেন্সি এফিকাসি সবসময় একসাথে। দেখেন এটার একটা বেসিক, এই জায়গাতে আমাদের ছোট্ট একটা কনফিউশন তৈরি হয়, আমি সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখেন এই নলেজগুলো আমি নিয়েছি আলহামদুলিল্লাহ ত্রিপাঠী থেকে, কেডি ত্রিপাঠী। আপনারা সেটা একটু ফলো করতে পারেন যদি এখানে কোনো কনফিউশন থাকে। তাহলে দেখেন আমি আপনাকে বলি পটেন্সি কি, দ্য অ্যামাউন্ট অফ ড্রাগ, তাহলে এখানে মেইন পয়েন্ট হচ্ছে অ্যামাউন্ট অফ ড্রাগ, ডোজেজ অফ ড্রাগ, কনসেন্ট্রেশন অফ ড্রাগ। আচ্ছা, শর্তটা কি, কন্ডিশনটা কি? 50% অফ ইটস ম্যাক্সিমাল এফিকেসি। আমরা এই 50%-এর কথাটা ভুলে যাই। এখানে এই 50% এই কথাটার কথা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে যেই পরিমাণ ড্রাগ লাগে একটা ড্রাগের ম্যাক্সিমাম ইফেক্টের হাফ রেসপন্স করতে, সেই অ্যামাউন্ট অফ ড্রাগটাকে আমরা পটেন্সি বলি। ওকে, চলুন এক্সাম্পলে ফিরে যাওয়া যাক। দেখেন এখানে দুটো ড্রাগ নিলাম আমরা, একটা হচ্ছে মরফিন আর একটা হচ্ছে পেথিডিন। একটা হলো মরফিন, একটা হলো পেথিডিন। এই দুটো ড্রাগই আমাদের ফাইনাল আউটকাম কি, এই দুটো ড্রাগ দেওয়ার লক্ষ্য কি আমাদের? পেইন কিলার, পেইন কমানো। ওকে, আচ্ছা ভালো কথা। এখন আমি দেখি এই মরফিন সর্বোচ্চ কতটুকু ব্যথা কমাতে পারে, এদিকে হচ্ছে ইফিকেসিটা কতটুকু ব্যথা কমাতে পারে। দেখেন তাহলে এই বরাবর যদি আমি এখানে একটা রেখা টানি, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ ব্যথা কমানোর পয়েন্ট। কার জন্যে? মরফিনের জন্যে। এটা হচ্ছে পেথিডিনের এখান থেকে আমি এখানে যদি একটা রেখা টানি, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে সর্বোচ্চ ব্যথা কমানোর জায়গা পেথিডিনের জন্যে। ওকে, এখন দেখেন এটা যদি সর্বোচ্চ পয়েন্ট হয়, দেখেন রিমেম্বার দ্য পয়েন্ট, দেখেন তাহলে এখানে হচ্ছে তার ম্যাক্সিমাম ইফেক্টটা বা ম্যাক্সিমাম ইফিকেসিটা। আমার কিন্তু অতটুকু দরকার নেই। দেখেন আমার দরকার এর থেকে অর্ধেক, তাহলে এই বরাবর না। দেখেন এটা যদি পুরো ইফিকেসি হয় তার হাফ হচ্ছে এখানে, ইয়েস, তাহলে আমার এই পয়েন্টটা দরকার। এই পয়েন্ট বরাবর আপনি এবার এখানে যান, তাহলে এই বরাবর এবার আপনি একটা লম্ব টানের নিচে, তাহলে দেখেন 10 মিলিগ্রাম মরফিন দিলে আমি মরফিনের ম্যাক্সিমাম ইফেক্টের হাফ রেসপন্স পাচ্ছি। বোঝা গেল? আবার বলছি, দেখেন 10 মিলিগ্রাম মরফিন দিলে আমি মরফিনের ম্যাক্সিমাম ইফেক্টের হাফ রেসপন্স পাচ্ছি। এখানে এই 10 মিলিগ্রামটাই হলো মরফিনের জন্যে পটেন্সি। ঠিক আছে, এটা মাথায় রাখেন। এবার চলে আসেন পেথিডিনের ম্যাক্সিমাম ইফেক্ট এখানে না, তাহলে এই বরাবর টানেন, তাহলে এখানে হচ্ছে ম্যাক্সিমাম ইফেক্ট। তাহলে আমার এটা দরকার নেই, আমার এটার অর্ধেক দরকার। ওই যে এটা ডিরেক্ট ক্যাডজেনকার লাইন দেখবেন, 50% অফ ইটস ম্যাক্সিমাল এফিকাসি। তাহলে ম্যাক্সিমাল এফিকাসি হচ্ছে এখানে, তার অর্ধেক হচ্ছে এখানে। তাহলে আমি এটা দেখবো। এখন এটা পেতে কতটুকু ডোজ লাগে, তাহলে সেটা কিভাবে বের করবো? এই বরাবর গ্রাফে যান, সে বরাবর নিচে নামেন, তাহলে 16 মিলিগ্রাম। তাহলে পেথিডিনের ম্যাক্সিমাম ইফেক্টের অর্ধেক রেসপন্স পেতে আমার 16 মিলিগ্রাম পেথিডিন লাগছে। তাহলে দেখেন তো বিষয়টা কেমন, খুব ইন্টারেস্টিং। মরফিনের ম্যাক্সিমাম ইফেক্টের 50% পেতে আমার 10 মিলিগ্রাম লাগছে, আর পেথিডিনের ম্যাক্সিমাম ইফেক্টের অর্ধেক রেসপন্স পেতে 16 মিলিগ্রাম লাগছে। কার ক্ষেত্রে কম লাগছে বলেন? ডেফিনেটলি মরফিন। দেখেন মরফিনে মাত্র 10 মিলিগ্রামে আমি পেয়ে যাচ্ছি, আর এখানে 16 মিলিগ্রাম লাগছে। তাহলে যার যত কম ডোজ লাগবে তার পটেন্সি তত বেশি, যার যত কম ডোজ লাগবে তার পটেন্সি তত বেশি। তাহলে যেহেতু এখানে মরফিনের অল্প ডোজে আমি 50% অফ ম্যাক্সিমাল ইফেক্ট পেয়ে যাচ্ছি, তাই আমি বলতে পারি মরফিন ইজ মোর পটেন্ট দ্যান পেথিডিন। এই যে দেখেন, মরফিন ইজ মোর পটেন্ট দ্যান পেথিডিন। এখন হচ্ছে ইফিকেসি মানে হচ্ছে কে কতটুকু কাজ করতে পারে, কতটুকু ডোজ লাগছে, কতটুকু কনসেন্ট্রেশন লাগছে, সেটা আমার দেখার বিষয় না। সে কতটুকু কাজ করছে সেটা আমি দেখব। এখন মনে করেন আমি 10 ঘন্টায় মাত্র 2 পেজ পড়ি,
আমার ফ্রেন্ড সে 5 ঘন্টায় 2 পেজ পড়ে। এখন আমি 10 ঘন্টা পড়লাম না 20 আওয়ার্স পড়লাম সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি কয় পেজ পড়লাম। তাহলে আমি এবং আমার ফ্রেন্ডের এফিকাসি সমান 2 পেজ, কিন্তু পটেন্সি কার বেশি? আমার ফ্রেন্ডের। সে 5 ঘন্টাতেই 2 পেজ পড়ে ফেলছে, আর আমি 10 ঘন্টাতে পড়ছি, তাহলে আমার পটেন্সি আমার ফ্রেন্ডের তুলনায় একটু কম। বেশ, আর জটিল করবেন না, বেশ এতটুকু রাখেন। ওকে, তাহলে দেখেন এখানে যেহেতু মরফিন এবং পেথিডিন দুজনেরই পিক পয়েন্টটা দেখেন সেম, কিন্তু সেম, ফলে দুজনেই কিন্তু কি ইকুই, মানে এটাকে আমরা বলি যে এফিকাসি সমান, তাহলে দুজনেরই আমরা বলতে পারি এফিকাসিটা সমান। ওকে, আচ্ছা, তাহলে এবার আমি আরেকটা ড্রাগ দিয়ে আপনাদেরকে এক্সাম্পলটা দেই। সেটা হচ্ছে থায়াজাইড এবং ফুরোসেমাইড। একটু আগে আমি যেটা ফার্মাকোডাইনামিক্সটা দেখালাম সেটা নিয়ে আমি একটু বলি। দেখেন, সেটা হচ্ছে এই ফুরোসেমাইড এবং থায়াজাইড দুটো ড্রাগেরই গোল কি? ব্লাড প্রেশার কমানো, আচ্ছা, এবং ডায়াবেটিস করা, ডায়াবেটিসের মাধ্যমে ব্লাড প্রেশার কমানো, ঠিক আছে? ওকে, এখন দেখেন তো আপনি থায়াজাইডের ম্যাক্সিমাম ইফেক্টটা কোথায়? এখানে না, দেখেন, তাহলে এই বরাবর আপনি এখানে আসেন, এখানে ম্যাক্সিমাম ইফেক্ট, তাহলে তার হাফে আসতে হবে আবার। তাহলে এটা যদি ম্যাক্সিমাম হয় এখানে হাফ, এটা ম্যাক্সিমাম, এখানে হচ্ছে হাফ, এই বরাবর তাহলে কতটুকু ডোজ লাগছে? এই বরাবর, এই যে এই আসলাম ম্যাথের মতো আর কি। তাহলে আমি ধরে নিতে পারি, সাপোজ ধরেন 4.5 এখানে, তো তাহলে 4.5 লাগছে না, 4.5 মিলিগ্রাম। তাহলে থায়াজাইডের ক্ষেত্রে 4.5 মিলিগ্রাম ডোজ করলে আমি থায়াজাইডের ম্যাক্সিমাম ইফেক্টের 50% ইফেক্ট পেয়ে যাই, ম্যাক্সিমাম ইফেক্টের 50% ইফেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে থায়াজাইডের জন্য পটেন্সি হচ্ছে আমার 4.5 মিলিগ্রাম। ওকে, এটা মাথায় রাখেন। ফুরোসেমাইডে আসেন এবার। ফুরোসেমাইডের ম্যাক্সিমাম ইফেক্ট কোথায়? এখানে, তার অর্ধেকে লাগবে, 50%। তাহলে এই যে এখানে আসলাম, তো এখানে আসার পরে দেখি কতটুকু ডোজে এটা আসতেছে, এই বরাবর নামলাম, তাহলে দেখেন তো কত, 7। ইয়েস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে ফুরোসেমাইডের ম্যাক্সিমাম ইফেক্টের হাফ, 50% ইফেক্ট পেতে আমার কত মিলিগ্রাম লাগছে? 7 মিলিগ্রাম। তাহলে কারটা বেশি দেখেন তো? ফুরোসেমাইড 7 মিলিগ্রাম লাগছে 50% ইফেক্ট পেতে, আর থায়াজাইডের 4.5 মিলিগ্রাম লাগছে 50% ইফেক্ট পেতে, 50% অফ ম্যাক্সিমাম ইফেক্ট পেতে। তাহলে আমি বললাম না, যার যত কম ডোজ লাগবে তার পটেন্সি তত বেশি। তাহলে আমি কি বলবো? থায়াজাইডের পটেন্সি ফুরোসেমাইড থেকে বেশি। বোঝা গেল কিনা বিষয়টা? ওকে, ক্লিয়ার। তাহলে দেখেন এই যে লেখাটা দেখেন, থায়াজাইড ইজ মোর পটেন্ট দেন ফুরোসেমাইড, মোর পটেন্ট। আচ্ছা, এখন এখানে একটা খটকা থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে কি, দেখেন এই যে একটু লক্ষ্য করেন, এখানে থায়াজাইড সর্বোচ্চ ইফেক্ট কোথায়? এই জায়গাতে না, এখানে, আর ফুরোসেমাইডের এখানে। তাহলে কে কত বেশি উপরে, থায়াজাইড নাকি ফুরোসেমাইড? ডেফিনেটলি ফুরোসেমাইডের গ্রাফটার পিক লেভেল অনেক উপরে। তাহলে আমি বললাম না, ফুরোসেমাইডের ইফিকাসি বেশি, কারণ সে অনেক বেশি কাজ করতে পারছে, অনেক বেশি ডায়ালিসিস করতে পারছে থায়াজাইডের তুলনায়। কিন্তু কত ডোজ সেটা আমি এখন দেখবো না, কারণ আমি এখন ইফিকাসি দেখছি। ইফিকাসিতে জাস্ট দেখবেন কতটুকু রেসপন্স, কত ডোজ লাগছে সেটা দরকার নাই। তাহলে ডেফিনেটলি ফুরোসেমাইডের ইফিকাসি থায়াজাইড থেকে অনেক বেশি, কিন্তু পটেন্সি থায়াজাইডের বেশি। ঠিক আছে, ব্যাস এই কারণে দেখেন ফুরোসেমাইড ইজ মোর এফিকাশিয়াস দেন থায়াজাইড। ওকে, আচ্ছা, এরপর আমি আরেকটা ড্রাগ দেই আপনাকে, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। দেখেন, এটা ডায়াজেপাম এবং ফেনোবারবিটন দুটোই হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সাপ্রেসেন্ট, ক্লোরাইড চ্যানেল ওপেন করে দেয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে দুজনেরই কাজ একই, সাপ্রেশন করা সিএনএসকে। আচ্ছা, এখন দেখেন তো ডায়াজেপামের ম্যাক্সিমাম ইফেক্ট কোথায়? এখানে। তাহলে আমার কি এটা দরকার? এটার জন্য কত ডোজ ওটা দেখবো, নাকি এটার হাফে? এই যে এখানে ম্যাক্সিমাম হলে অর্ধেক আসবো, এই বরাবর কত ডোজ লাগে, এই যে, তাহলে কত, এই বরাবর 7।
তাহলে এখানে হচ্ছে 7 মিলিগ্রাম। তাহলে দেখেন তো আমি 7 মিলিগ্রাম দিয়েই ডায়াজেপামের ম্যাক্সিমাম ইফেক্টের হাফ রেসপন্স পেয়ে যাচ্ছি। তাহলে ডায়াজেপামের পটেন্সি 7 মিলিগ্রাম। ফেনোবারবিটন ম্যাক্সিমাম ইফেক্ট কোথায়? এখানে, এটার অর্ধেকে আসে, এখানে 50% অফ ম্যাক্সিমাম ইফেক্ট। দেন এটার জন্য কত ডোজ লাগছে? 14 মিলিগ্রাম। তাহলে ফেনোবারবিটনের জন্য আমার কত মিলিগ্রাম লাগছে? 14 মিলিগ্রাম। তাহলে আপনি বলেন তো এই দুটোর মধ্যে কে বেশি পটেন্ট, কার পটেন্সি বেশি? ডেফিনেটলি ডায়াজেপাম, কারণ ডায়াজেপামের ম্যাক্সিমাম ইফেক্টের 50% পেতে আমার 7 মিলিগ্রাম বা 7 মিলিগ্রাম লাগছে, আর ফেনোবারবিটনের ম্যাক্সিমাম ইফেক্টের 50% রেসপন্স বা 50% ইফেক্ট পেতে আমার 14 মিলিগ্রাম লাগছে। তাহলে যেহেতু এখানে কম লাগছে তাহলে ওর পটেন্সি বেশি। এই কারণে আমরা বলবো ডায়াজেপাম ইজ মোর পটেন্ট দেন ফেনোবারবিটন। বাট দেখেন কার ইফেক্ট বা কার গ্রাফের পিকটা অনেক অনেক উপরে, ডেফিনেটলি ও দেখেন ওর পিকটা হচ্ছে এখানে আর ওরটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম ইফেক্টের। তাহলে আমি কি বলতে পারি? ফেনোবারবিটন ইজ মোর এফিকেশিয়াস দেন ডায়াজেপাম। তাহলে ওর এফিকাসি বেশি আর ওর পটেন্সি বেশি। ওকে, আশা করি এখন আলহামদুলিল্লাহ একেবারে ক্লিয়ার তিনটা ইফেক্ট, এবং আমি ইন ডিটেলস তিনোটার ক্ষেত্রে একই কথা বারবার বলেছি যাতে মাথার ভেতরে ইনশাল্লাহ ঢুকে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে বিষয়। দেন আমি চলে আসি এই বিষয়টাতে। এটা আপনাদের একটা অসপি স্টেশনে থাকবে, প্রফে একটা এরকম গ্রাফ দিয়ে দিবে, দিয়ে বলবে ইন্টারপ্রিট দ্য গ্রাফ। ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে পটেন্সি এবং ইফিকেসি দুজনে টুইন, একসাথে পড়তে হবে এবং ওদের তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। আচ্ছা এখন দেখেন এই যে ইফিকেসিটা কেন ভ্যারি করছে, কেন 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 এই যে ডায়াজেপামের ইফিকেসিটা একটু কম, ফেনোবারবিটনের ইফিকেসিটা একটু বেশি, কেন অ্যাসপিরিনের ইফিকেসি কম, মরফিনের ইফিকেসি বেশি, কেন থায়াজাইডের ইফিকেসি কম, ফুরোসেমাইডের ইফিকেসি বেশি, কেন এই ইফিকেসিতে ডিফারেন্সটা আসছে? ইয়েস, কেটজাংকে এই লাইনটা পাবেন। এই ইফিকেসি ডিপেন্ডস অন ইন্টারাকশন উইথ রিসেপ্টরস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ রিসেপ্টর ইফেক্টর সিস্টেম। এই দুটো কথা অলমোস্ট সেম। তার মানে কার এফিকাসি বেশি হবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে ফার্মাকোডাইনামিক প্রপার্টির উপরে। যেমন দেখেন আপনি এটা জানেন অ্যানজিওটেনসিন 2 ভ্যাসো কনস্ট্রিকশন করে, নরএপিনেফ্রিনও আলফা 1 রিসেপ্টরের মাধ্যমে ভ্যাসো কনস্ট্রিকশন করে। এখন কে বেশি ভ্যাসো কনস্ট্রিকশন করে? অ্যানজিওটেনসিন 2। এটা সবাই জানেন অ্যানজিওটেনসিন 2 ইজ এ পটেন্ট ভ্যাসো কনস্ট্রিক্টর। তাহলে দেখেন তো আমি যদি কাউকে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিই তার ক্ষেত্রে ভ্যাসো ডাইলেশনটা বেশি পাবো না, কারণ আমি শক্তিশালী যে তাকেই ব্লক করে দিলাম, ফলে বেশি ভ্যাসো ডাইলেশন পাবো। আর আমি যদি আলফা 1 ব্লকার দিই তাহলে তার ক্ষেত্রে অ্যানজিওটেনসিনের তুলনায় কম ভ্যাসো ডাইলেশন পাবো, কারণ আমি ব্লক করেছি দুর্বল একটাকে। ঠিক আছে, একটা দেখেন একটা সমাজকে, একটা নেশনকে যদি আমরা বসিয়ে দিতে চাই, যদি সাপ্রেস করে দিতে চাই, আমাদের ওই নেশনের টিচারদেরকে প্রথমে ধ্বংস করতে হবে। কারণ কি, টিচার হচ্ছে একটা নেশনের কারিগর। ঠিক একইভাবে কোন ড্রাগের এফিকাসি বেশি হবে সেটা দেখতে হবে ড্রাগটা কোন রিসেপ্টরের উপরে কাজ করছে। তাহলে যেহেতু অ্যানজিওটেনসিনটা বেশি রোল প্লে করে, আমি যদি এআরবি দিই, এআরবি মানে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, লোসারটান, ফলে আমি ওই পেশেন্টের ব্লাড প্রেশার বেশি কমাতে পারবো। আর আমি যদি কাউকে আলফা 1 ব্লকার দিই তাহলে ব্লাড প্রেশারটা তুলনামূলক একটু কম কমবে। তাহলে দেখেন একেবারে রিসেপ্টরের উপরে ভ্যারি করছে। একই এক্সাম্পলটা আমি আপনাকে ডায়োরেটিক্সের ক্ষেত্রে দিই। কেন? কারণ আপনারা এগুলো বেশি পড়েন, বুঝতে সুবিধা হবে। দেখেন ফুরোসেমাইডটা কিসের উপরে কাজ করে বললাম? থিক অ্যাসেন্ডিং লিম্বের সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কোট্রান্সপোর্টার। তাহলে এই সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কোট্রান্সপোর্টার দিয়ে কত পার্সেন্ট সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়? 25%। আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসের এই সোডিয়াম ক্লোরাইড কোট্রান্সপোর্টার দিয়ে কত পার্সেন্ট সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়? 10%। তাহলে যেহেতু এখান দিয়ে বেশি সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়, আমি যদি এটাকে ব্লক করে দিই আমি বেশি ডায়োরেসিস করতে পারবো। বাই দি ডেফিনিশন, বাই দি কনসেপশন, ইয়েস। এই কারণে ফুরোসেমাইড আপনার থায়াজাইড থেকে এফিকাসি বেশি, কারণ সে এমন একটা ট্রান্সপোর্টারের উপরে কাজ করে যার রোল বেশি।
25%। বোঝা গেল? শেষ। এই কারণে এফিকাসিটা ভ্যারি করে, কে কার মতো কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু রাখি। ওকে, আশা করি এখন ক্লিয়ার কেন এফিকাসি ভ্যারি করছে। আচ্ছা, এখন আসি আমরা এই গ্রাফটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। দেখেন, এখন আপনারা অটো পারবেন। এখানে আমরা মোট 4টা গ্রাফ দেখতে পাচ্ছি, মোট 4টা গ্রাফ। দেখেন, এখানের মধ্যে এই এ এবং হচ্ছে সি এবং হচ্ছে ডি, তিনজনের পিক পয়েন্ট দেখেন, তিনজনের পিক পয়েন্ট অলমোস্ট সেম না? সেম। তাহলে আমি বলতে পারি না যে ইফিকাসির ভিত্তিতে এ ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু ডি। ওকে, আচ্ছা। আর বি এর পিক পয়েন্ট কোথায়? এখানে। দেখেন, বি এর পিক পয়েন্ট এ সি ডি তিনজনের থেকে অনেক নিচে, ফলে বি এর ইফিকাসি হচ্ছে এই তিনজন থেকে অনেক কম ইফিকাসি। আচ্ছা, এবার আসি পটেন্সিতে। দেখেন, রিমেম্বার দ্য পয়েন্ট, বি এর ম্যাক্সিমাম ইফেক্ট কোথায়? এখানে। তার 50% আসেন এখানে। তাহলে তাহলে বি এর জন্য পটেন্সি হচ্ছে এখানে, কারণ কি এই গ্রাফ বরাবর আমি ডোজ বসাচ্ছি, তাহলে এখানে। আচ্ছা, এবার আসেন সি এর জন্যে। তাহলে আমি জাস্ট এই পয়েন্টটা রাখি, তাহলে আপনাদের কমপ্লিকেটেড লাগবে না, এখানে রাখি বি এর জন্য। আচ্ছা, এবার আমি আসি এ এর জন্য। এর ম্যাক্সিমাম পয়েন্ট কোথায়? এখানে, কিন্তু আমার 50% কোথায়? এখানে। তাহলে এই বরাবর আপনি নিচে নামেন এখানে, তাহলে এখানে আমি একটা পয়েন্ট দিই, এই যে এই বরাবর ম্যাক্সিমাম এর 50% পেতে কত ডোজ লাগছে। সি এর জন্যে ম্যাক্সিমাম এর 50% পেতে কত ডোজ লাগছে। ডি এর জন্যে ম্যাক্সিমামের, এই যে এখানে ম্যাক্সিমাম, তার 50% পেতে কত ডোজ লাগছে। এই যে, তাহলে দেখেন, যার যত আগে হবে তার পটেন্সি বেশি। তাহলে যেহেতু বি এরটা সবার আগে, বি এর পটেন্সি এখানে সবচেয়ে বেশি। দেন কারটা আগে? দেখেন এ, তার মানে এ এরটা, এই যে। দেন সি, এই যে সি। দেন ডি, এই যে ডি। তাহলে বি গ্রেটার দেন এ, গ্রেটার দেন সি, গ্রেটার দেন ডি। এটা কিসের জন্যে? পটেন্সির জন্যে। আর এফিকাসির জন্যে বি সবচেয়ে কম, এসিডি সমান। শেষ। এখানে আর জটিল করবো না আমরা। ওকে, আচ্ছা, এটা ক্যাটজাঙ্কের একটা ফিগার। আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট লেকচারটাতে আমি ইনশাল্লাহ ডোজ রেসপন্স রিলেশনশিপ নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করবো খুব ফ্রিকুয়েন্টলি দেওয়ার জন্য ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, আপনার কাছের মানুষদেরকে ভালো রাখবেন। আর যদি আপনার ভালো লাগে আমার লেকচারগুলো, প্লিজ শেয়ার দ্য চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড লাইক, সাবস্ক্রাইব, শেয়ার মাই চ্যানেল।